আমি বলছিলাম যে খুব একটা যে মানে নেতিবাচক কিছু লিখেছেন তা নয়, সেরকম কিছু লেখেননি। তারা একটা লিখেছেন যে গৌতম লাহিড়ী একজন বাঙালি সাংবাদিক, যিনি ডিপ স্টেটের খুব ঘনিষ্ঠ বলে জানে সবাই। আর ওরা জানে সেনাপ্রধান মানে শেখ হাসিনার কথা অনুসারে যে সেনাপ্রধান তাকে পদত্যাগ করতে নিষেধ করেছে, পদত্যাগ করবেন। ফলে এইটা একটা আমার কাছে সাংবাদিক হিসেবে, ধরুন এই সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হয়েছিল খুবই একটা বিস্ফোরক একটা নিউজ, একটা খবর সংবাদ যেটা কেউ জানে না। আমি প্রথম জানলাম শীর্ষস্থানীয় নেতাদের, ধরুন 100-র উপরে সাংসদ এই মুহূর্তে জেলে আছে, বাকি যারা পালিয়ে আসতে পেরেছেন তারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। কিছু নেতা প্রেসিডিয়াম সদস্যের মধ্যে তো একজন মাত্র ভারতে আছে, আর তো কেউ নেই, জানি না আর কেউ আছে। নানক ভাই আছে, আর তো কেউ নেই। ফলে এই একটা বিচ্ছিন্ন সংগঠন, খুব বিচ্ছিন্ন হয়ে ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ্যে খোলা আছে, যে কেউ তদন্ত করে দেখতে পারে। আমি একটা বাড়িতে থাকি, বাড়ির এখনো ব্যাংকের ইএমআই দিই। আমার একটা গাড়ি আছে, গাড়িও ইএমআই দিই। আমাকে কেউ এমন কোনো টাকা পয়সা কিছু দিয়েছেন বলে জানি না। আমার ভারত থেকেও সেরকম রোজগার না। স্বাভাবিকভাবে অনেকের ধারণা আছে যে ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মানে নিশ্চয়ই তিনি অসংখ্য কোটি কোটি হাজার কোটি টাকার মালিক। হয়তো আপনাদের দেশ সম্পর্কে আমার একটা ধারণা আছে, আমাদের এখানে এরকম কোনো ধারণা নেই। তো যারা জানে বাংলাদেশ সম্পর্কে তারা জানে, তারা ভারতের প্রেস ক্লাবে এসে দেখে গেছে, আমাদের নির্বাচনও দেখে গেছে কিভাবে নির্বাচন হয়, কিভাবে হয়ে থাকে। আমি জানলে তার জবাব দেবো যে আমার কোনো একটা ধরুন ব্যাপারে তাদের মনে হয়েছে যে আমি তাদের আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ। শুধু আমি হচ্ছি, সত্য কথা বলতে গেলে, ভারত হিসাবে আমি ভারত রাষ্ট্রের পক্ষের একজন লোক। ভারত রাষ্ট্র যখন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতো, আমি একজন ভারতীয় হিসেবে এটা আমার রাষ্ট্রীয় কর্তব্য ছিল সেই দলটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক। যদি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আছে, আপনি আমাকে কিন্তু তখন দেখবেন আওয়ামী লীগ অভিযোগ করছেন বিএনপি দ্বারা। কারণ আমি ভারত সরকার যদি মনে করে যে বিএনপির সঙ্গে সম্পর্ক রাখাটা প্রয়োজন, আমি একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব কি করে দুই দেশের সাংবাদিকদের মধ্যে মিলন সেতু বাড়ানো যায়, কিভাবে তাদের আদান প্রদান বাড়ানো যায়। আর বাংলাদেশের ব্যাপারে আমার একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের খাওয়া আমি খুব পছন্দ করি। ইলিশ এবং আরো অনেক কিছু খাই যেটা ভারতীয় হিন্দুরা খায় না, সেটা আমি কিন্তু খাই, পছন্দ করি। ফলে এ ব্যাপারে আমার একটা গ্রহণযোগ্যতা আছে সকলের। এটা আমি আর বলছি না যে আমার কিন্তু বহু আপনি হয়তো ফেসবুকে লেখার পর আমি দেখলাম বহু বাংলাদেশি মহিলা সাংবাদিক, নারী সাংবাদিক অনেক কিছু মন্তব্য করেছে। তাহলে আমি তাদের মধ্যেও জনপ্রিয়, এটা জানলাম আর কি। সেই জন্য ওই সংবাদ মাধ্যমকে আমার বেশ মানে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদেরকে মোটেই আমি দুষ্ট নই। আমি চাইবো যে তারা আমার সম্পর্কে আরো তথ্য অনুসন্ধান করে প্রকাশ করুন, এবং তাতে এবং আমি বলছিলাম যে খুব একটা যে মানে নেতিবাচক কিছু লিখেছেন তা নয়, সেরকম কিছু লেখেননি। তারা একটা লিখেছেন যে গৌতম লাহিড়ী একজন বাঙালি সাংবাদিক, যিনি ডিপ স্টেটের খুব ঘনিষ্ঠ বলে জানে সবাই। আর ওরা জানে না ডিপ স্টেটের ঘনিষ্ঠ। ভারতবর্ষের ডিপ স্টেট কিভাবে আমার সম্পর্কে সেটা আমি আপনাদের অনুসন্ধিৎস সাংবাদিকরা খোঁজ নিলেই জানতে পারবে। এবং যে পত্রিকাটা আমার দেশ পত্রিকা, এবং সেটা হচ্ছে মাহমুদুর রহমান, যিনি আসলে আওয়ামী লীগের আমলে খুব নির্যাতিত ছিলেন, এবং 5 আগস্টের পরে উনি দেশে এসে পত্রিকাটা চালু করেন। তো সেক্ষেত্রে ওনার মানে ওনার ইয়েটা উনি বলেছেন, এবং যদি উনি একটা টক শো এর কথা বলেছেন, সেই টক শোর নাম উল্লেখ করেনি, কিন্তু টক শোতে ঠিক আপনি যেটা বলেছেন সেটাই উনি বলেছে যে আওয়ামী লীগের এখনো প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আছে। হাসিনার অডিওটাও আমরা শুনেছি, 2 দিন আগে একটা অডিও শুনেছি যে জানেন শেখ কবেকার, এবং সেটা বলেছে যে উনি বলেছেন যে আমি এখনো প্রাইম মিনিস্টার, এবং এই সরকারকে ভালো করে নির্বাচন দিতে হবে, তারপরে যেতে হবে, এরকম আর কি। তো সেখানে আসলে এইটা যে দাবি করা, এই কথাগুলো আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেই পত্রিকায় কি কি এসেছে সেই কথাগুলো। এবং তিনি তো বলেছেন যে আমি কয়েকজন যে কথাটা বলেছিলাম, যে কারণে কথাটা এসেছে, তিনি কয়েকজন নেতাকে প্রথম বলেছিলেন, যেখান থেকেই আমি তাদের থেকেই জানতে পারি যে তিনি বলেছিলেন তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন 3 তারিখে, 3রা আগস্ট, কিন্তু তাকে সেনাপ্রধান পদত্যাগ করতে দেয়নি। তার পরবর্তীকালে সময়টা এতটাই তীব্র গণ আন্দোলনে বা ক্ষোভে রূপান্তরিত হয়ে গেল, সেনাবাহিনী ঘোষণা করবে যে তারা এই ধরনের কোনো গণ আন্দোলনকে তারা প্রতিহত করবেন না এবং গুলিও চালাবে না।
তখন বাকি সেনাবাহিনীর, অন্য সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী এবং বায়ুসেনা, আপনি জানেন তো শেখ হাসিনা এসেছিলেন বায়ুসেনা হেলিকপ্টার এবং বায়ুসেনার, ফলে তারা এটা বলেছিলেন যে সেই সিজনের মধ্যে তিনি পদত্যাগ করার কোনো সুযোগ পান। আর অক্টোবর মাসে তো আপনারা জানেন যে 24 অক্টোবর রাষ্ট্রপতি নিজে বলেছিলেন আমি পদত্যাগ পত্রটা খুঁজছি, এখনো পাইনি, এখনো দেখতে পাই। কিন্তু সেনাপ্রধান ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ যে সেনাপ্রধান, মানে শেখ হাসিনার কথা অনুসারে যে সেনাপ্রধান তাকে পদত্যাগ করতে নিষেধ করেছে, পদত্যাগ করবেন। ফলে এইটা একটা আমার কাছে সাংবাদিক হিসেবে, ধরুন এই সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হয়েছিল খুবই একটা বিস্ফোরক একটা নিউজ, একটা খবর, সংবাদ, যেটা কেউ জানে না, আমি প্রথম জানলাম। এবং আমি জানার পর দেখলাম ওনার একটা লিখিত বিবৃতি দেন। লিখিত বিবৃতিতেও একই কথা লেখা আছে যে আমি পদত্যাগ করি। তারপরে দেখলাম তৃতীয়ত, আপনি তো শুনেছেন ভিডিও কথাটা, ভিডিও অডিও বার্তাটা, পদত্যাগ করি। ফলে আমি যে খবরটা 3 দিন আগে বলেছিলাম, সে খবরটা সত্যতা প্রমাণিত করলেন শেখ হাসিনা নিজে। তিনি বললেন আমি পদত্যাগ করিনি, আমি এখনো প্রধান। সেটা সেই সময় বলেছিলাম, কিন্তু ফলে আমি তো আমার সাংবাদিক সত্তা হিসাবে আমি তো সঠিক সত্য সংবাদ পরিবেশন করেছি। এবং দুর্ভাগ্য, তখন আপনার সঙ্গে আগে দেখা হয়ে গেল, আপনাকে হয়তো খবরটা দিতাম, কিন্তু আপনার চ্যানেলে দিইনি, অন্য একটা চ্যানেল। সে তখন রোজই কেউ না কেউ যোগাযোগ করে, তো তারা যোগাযোগ করেছিল, তাকে বলে দিয়েছি। এবং এটা বলেও বলেছি তোমাকে একটা ব্রেকিং নিউজ দিচ্ছি, কেউ বলেই বলেছি যে পদত্যাগ করেনি। কিন্তু মানে ওনারা, আমরা জানি যে ওনারা বেশ চেষ্টা করেছিলেন, আওয়ামী লীগের লোকজন ভারত থেকে চেষ্টা করেছে, বাংলাদেশেও বেশ ট্রেনিং করিয়েছে, কিন্তু আসলে এই আগস্ট মাসে 15 তারিখ পর্যন্ত কিছুই করতে পারে না। এবং 15ই আগস্ট, যেটা শেখ মুজিবুর রহমানের শোক দিবস, সেদিন কি হয়েছিল আপনি নিশ্চয়ই একজন সাংবাদিক হিসেবে জানেন বাংলাদেশে কি হয়েছিল। ফুল দিতে গিয়েছিল, সেখানে বাধাপ্রাপ্ত হয়েছে, বা যেটা অনেকেরই কাম্য না। এটি নিয়ে বাংলাদেশেও অনেক সমালোচনা হয়েছে, যে অনেকে সচেতন ভাবে সমালোচনাও করেছেন। তো আপনার কি মনে হয় যে আসলে আওয়ামী লীগ ব্যর্থতার দিকেই যাচ্ছে, মানে যতগুলো কার্যক্রম তারা নিচ্ছে তারা সফল হতে পারছে না? এখনো পর্যন্ত আপনি সত্যি বাস্তব অবস্থা বিশ্লেষণ যদি করেন, আমি তো প্রথম বলবো যে ইংরেজ সরকারের সাফল্য, যে তারা 1 বছরের বেশি সময় ধরে একটা সরকারের ক্ষমতায় আছে। যে দেশটা 9 মাসের মধ্যে স্বাধীনতা অর্জন করে, সেই দেশটাতে একটা ক্ষমতা দখল করা অবৈধ, তথাকথিত অবৈধ সরকার 1 বছরের বেশি ক্ষমতায় আছে। সেই ধরনের জনরোষ, জনবিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি না। কিছু বিচ্ছিন্ন ভাবে ঘটছে না যে তা না, ঘটছে, এটা ঘটনা। এবং সেটা বাড়বে কিনা, বাড়তেও পারে, সেটা জানি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি বলেন যে আমি যদি বলেন যে ব্যর্থতার কথা, যদি আপনি যেটা বলতে চাইছেন, আমি তারা এই মুহূর্তে যে ধরনের একটা আঘাত পেয়েছে, যে ধরনের রাজনৈতিক আঘাত এবং সাংগঠনিক আঘাত, যে তাদের শীর্ষস্থানীয় নেতাদের, ধরুন 100 করে সাংসদ এই মুহূর্তে জেলে আছে, বাকি যারা পালিয়ে আসতে পেরেছেন তারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। কিছু নেতা, প্রেসিডিয়াম সদস্যের মধ্যে তো একজন মাত্র ভারতে আছে, আর তো কেউ নেই, জানি না আর কেউ আছে, নানক ভাই আছে, আর তো কেউ নেই। ফলে এই একটা বিচ্ছিন্ন সংগঠন, খুব বিচ্ছিন্ন হয়ে আছে। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, যেটা আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে রাজনৈতিক আদর্শ, ভাবাবেগ, সংখ্যার বিচারে কখনো বিচার করা যায় না। এই আদর্শ বোধটা কিন্তু বাংলাদেশের মাটিতে রয়েছে। সেটা কখন কিভাবে বিস্ফোরণ হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো। যেমন আমি বলছি 2023 আমি বলেছিলাম যে বাংলাদেশ একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়েছে, এবং সেটা নির্বাচন হোক বা না হোক, সেই নির্বাচন হয়ে হচ্ছে শেখ হাসিনা ক্ষমতাতে হয়েছিল। আমি বলেছিলাম যে বাংলাদেশ কিন্তু একটা বিস্ফোরণের মুখে দাঁড়িয়েছিল। আমি জনরোষ দেখতে পেয়েছিলাম, আজও আরেক ধরনের জনরোষ দেখতে পাচ্ছি। ফলে এটা কিভাবে কখন কি রূপ নেবে এটা ফোরকাস্ট করা যায় না। এগুলো কি জানতো আচমকা ঘটে। আপনি ধরুন 5ই আগস্টে বা 3রা আগস্ট থেকে যা ঘটনা ঘটেছিল, আপনি তো না প্রতি মুহূর্তে বাংলাদেশের খবর রাখেন। আপনি কি জুলাই মাসের 15 তারিখ বা 31 তারিখের মধ্যে বুঝতে পেরেছিলেন যে শেখ হাসিনা চলে যাবে? শেখ হাসিনার দল তো ভাবেইনি, সেটা তো অন্য কথা। আমি বলছি ভারত সরকারও বুঝতে পারেনি, এটাও ঘটনা। আমরাও বুঝতে পারিনি, এটাও ঘটনা।